7 বছর পর দেশে ফিরল রোহান, কিন্তু বাড়ির কাউকে জানায়নি। সবাইকে সারপ্রাইজ দেবে, তাই আর কাউকে কিছু বলেনি। চোখ ভর্তি স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে পাড়ি দিয়েছিল সুদূর দেশে। এখন সে একজন সাফল্য ব্যক্তি, বিদেশে ভালো জবও আছে। বড় ভাইয়ের বিয়ের উপলক্ষে দেশে আসছে। রোহানের বাবা একজন বিজনেসম্যান, তবে আগের ওর দাদারা জমিদার ছিল। গ্রামের বাড়িতে সেই জমিদার ভবনটি আজও রয়েছে। হাজারো স্মৃতি আছে, সবগুলো আফসা আফসা। রোহনের বড় ভাই রৌনক তার বাবার সাথে বিজনেস দেখাশোনা করে, আর রোহানের ছোট বোনও আছে নাম স্মৃতি। কতদিন পর সে তার মা বাবা ভাই বোনকে দেখতে পারবে, সেই খুশি যেন ধরছে না। রোহানের গাড়িটি তাদের গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। গাড়ির জানালা দিয়ে বাড়িটির দিকে তাকালো। বাড়িটি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। গাড়ি থেকে নেমে লাগেজ হাতে নিয়ে বাড়ির মেন ডোরের সামনে এসে দাঁড়ালো। তারপর কলিং বেলে চাপ দিল। কলিং বেলের শব্দ পেয়ে বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছে এক কন্যা। মুখে তার মিষ্টি হাসি। দরজার কাছে এসে দরজার নকটা ঘুরিয়ে দরজাটা খুলে দিতেই রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। কি সুন্দর তার গায়ের রং, দুধে আলতা, লম্বা কেশ, গালে একটা ছোট্ট তিল। কি সুন্দর মুখের হাসি, হাসলে গালে টোল পড়ে। সামনে একটা গজ দাঁত। মেয়েটির পরনে সাদা নীল কন্ডিশনের একটা জামা। ঋণী ঋণী কণ্ঠে মেয়েটি শুধালো, কে আপনি? মেয়েটির কণ্ঠ এত মধুর যে রোহানের কানে তা বারবার বাজতে থাকে। রোহান একটা বড়সড় ডোক গিলে কিঞ্চিত পরিমাণ জিহ্বা বের করে শুকিয়ে আসা ঠোঁটগুলো ভিজিয়ে বলল, আমি রোহান আহমেদ, এই বাড়ির ছোট ছেলে। মেয়েটি নিজের মাথায় নিজেই একটা গাড্ডা মেরে বলল, ও ভাইয়া আসুন। রোহান ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি আমি কুহু। কুহু নামটা শুনতেই রোহানের বুকের ভেতরটা ধক করে উঠল। স্মৃতির প্রেক্ষাপটে ভেসে উঠল কিছু স্মৃতি। রোহান বিস্ময় নিয়ে বলল, তুই সুলতানা খালার মেয়ে? কুহু উপর নিচ মাথা নাড়ালো। রোহান হেসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। আজ বাড়ির সবাই কই? বাড়ির সবাই শপিং মলে গেছে। তুই যাসনি? না, আমি যাইনি। আমার এত হইচই ভালো লাগে না, আর শপিং মলে যা ভিড়, আমার বিরক্ত লাগে। আপনি আসবেন কাউকে জানাননি? না, সবাইকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কিছু খাবেন? না, কিছু খাবো না, আমি রুমে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দেব। কুহু মাথা নেড়ে আচ্ছা বোঝালো। রোহান লাগেজটা নিয়ে উপরে তার রুমে গেল। রুমে ঢুকে তো সে পুরো অবাক। কি সুন্দর ক্লিন করা, দেখে মনে হচ্ছে প্রতিদিন ক্লিন করা হয়। রোহান লাগেজ থেকে এক সেট জামা বের করে সেই জামা আর কাঁধের তাওয়ালটা নিয়ে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় রোহান। বের হয়ে ভেজা জামা কাপড় বেলকনিতে মেলে দেয়। তারপর কিছু একটা ভেবে ডাক দেয় কুহুকে। কুহু রোহানের ডাক শুনে ওর রুমে এসে জিজ্ঞেস করে, কিছু বলবেন ভাইয়া? হুম, আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দাও তো। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের জামা কাপড়গুলো সুন্দর করে বের করে একটার পর একটা আলমারিতে গুছিয়ে রাখছে। গালে হাত দিয়ে কুহুকে দেখতে চলেছে রোহান। কুহুর কাজটা শেষ হলে বলল, ভাইয়া আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। তুই কিসে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন বিভাগ? মানবিক। ও যা। কুহুর আর কাজ নেই, তাই কুহু তার নিজের রুমে এসে বিছানাটা গুছিয়ে বেলকুনিতে চলে যায়। তার এই ঠান্ডাটা বেশ ভালো লাগে। সন্ধ্যার ঠান্ডাটা মনটা ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে অতীতে ফিরে যায় কুহু। কুহুর পুরো নাম তাবাসসুম কুহু। আর একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তারপর তার চাচারা তাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। মা আর মেয়ের আশ্রয় হয় নানার বাড়ি। বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওদের জীবনে শুরুটা পাল্টে যায়। ওর মার অন্য জায়গায় বিয়ে দেয়। ছোট কুহু পড়ে থাকে মামার বাড়ি। মামা বাড়ি থেকে বড় হওয়া সব। মামির লাঠি সোঁটা খেয়ে ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া করে। তারপর ওর বড় খালা সালমা আহমেদ ওকে নিয়ে আসেন ওনার কাছে। এইখানে যে তাকে সবাই খুব পছন্দ করে তাও না, তবে গালমন্দ করে না। এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওর ভাবনার মাঝে একটা গাড়ি ওদের বাড়ির ভেতরে ঢোকে।
কুহু বুঝতে পারে বাড়ির সকলে এসেছে। কুহু ওদের দেখে নিচে নেমে মেন দরজাটা খুলে দিতেই ওরা ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। ওদের সবাইকে বসতে দেখে কুহু পানির গ্লাসগুলোতে পানি ভরে সবাইকে দিল। সবাই পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে গ্লাসগুলো রেখে দিতে কুহু এই গ্লাসগুলো রেখে দিল টেবিলের ওপর। কুহুর খালু নয়ন আহমেদ বলল, কুহু 1 কাপ চা বানাতো। কুহু বলল, ঠিক আছে। তারপর বলল, ছোট ভাইয়া এসেছে। সালমা আহমেদ বলল, কে এসেছে? আমার রোহান এসেছে। রোহান ভাইয়া এসেছে। কোথায় ও? উনি ঘুমাচ্ছেন। আমি আমার ছেলের জন্য রান্না করব বলেই তিনি ওনার রুমে গেল ফ্রেশ হতে। একটু পর ফ্রেশ হয়ে আসতেই তিনি কুহুকে নিয়ে রান্নার ঘরে চলে গেল। উনি রোহানের পছন্দর সব রান্না বসাচ্ছেন আর হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে কুহু। রাত 10টা। রোহান গায়ে জ্যাকেট জড়িয়ে ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমে এসে বসলো। সবাই তখন আড্ডা দিচ্ছিল। এমন সময় রোহানকে দেখে তো সবাই তো খুব খুশি হয়। আর স্মৃতি তো দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এসেছো? এসেছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রওশনকে পাশে বসতে বসতে বলল, তা ভাইয়া অবশেষে তোমার ব্যাচেলার লাইফের ইতি ঘটতে যাচ্ছে। রোহানের বাবা শরীফ আহমেদ বলল, তা কতদিন ছুটি পেলে? রোহান ভ্রু কুঁচকে তার বাবার দিকে তাকিয়ে বলল, কেন মিস্টার আহমেদ, আমি এসে কি আপনার ক্ষতি করলাম? নাকি আমার আশাটা আপনার পছন্দ না? রোহান ভুলে যেও না, আমি তোমার বাবা। বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এসেছো? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি কি আদৌ বাবা হবার যোগ্য মিস্টার আহমেদ? আপনার করা একটি ভুল আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। সেই কৈফিয়ত কি আমি চেয়েছি না চাইনি? তবে এইবার আমারটা আমি বুঝে নেব। কাউকে আর নাক গলাতে দেব না। রওনক বুঝতে পারল এই বাপ বেটার যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। তাই তো সে বলল, হয়েছে হয়েছে থাম। এখন বলতো বিদেশে কি করছিস? নাকি বিদেশে আদৌ কোনো সংসার পেতে বসে আছিস যে এতদিন দেশে আসিস নেই? রোহান রওনকের দিকে তাকিয়ে বলল, বউটা আমার এখনো বড় হয়নি। বড় হোক তারপর সংসার বাঁধব। রান্নাঘর থেকে কুহু আর রোহানের মা সালমা আহমেদ সবটা শুনতে পারছে। বসার ঘর থেকে রোহানের চাচা রাকিব আহমেদ কুহুকে ডেকে বলল, এই কুহু, কোথায় তুই? এইদিকে আয় তো। রান্নাঘর থেকে কুহু জবাব নিয়ে বলল, আসতেছি কাকু। ওড়নাতে হাতটা মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলো কুহু। রোহান তাকে গভীর চোখে দেখছে। এই ঠান্ডাতেও তার শরীরে কোনো গরম জামা নেই। চুলগুলো বাঁধা। দুই পাশ থেকে ছোট ছোট কাঠচুল বের করে আসে। কতটা স্নিগ্ধ লাগছে। কুহু রাকিব আহমেদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কাকু কিছু কি লাগবে? রান্না কত দূর? এই তো প্রায় হয়ে গেছে। এক কাজ কর, কয়েকটা বিস্কুট আর সবার জন্য কফি নিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা। কুহুর সাথে কথা বলার ধরনটা ওর ভালো লাগেনি। রোহান উঠে চলে যেতে নিলে রোহানের বাবা শরীফ আহমেদ বলল, কোথায় যাচ্ছ? মার কাছে, বলে ধূপধাপ পা ফেলে সে তার মায়ের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কি এখনো রেগে আছো? আমি কে? আমার কথার কি কোনো দাম আছে? মা, আমি তো এসেছি, তাহলে এমন করছো কেন? কোথায় আর এলি তুই? সে তো আবার চলে যাবে। আচ্ছা ওটা পরে দেখা যাবে, এখন একটু হাসো তো। তিনি ছেলের দিকে ফিরে মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, পাগল ছেলে আমার। কুহু চুপচাপ শুনছে আর কফি বানাচ্ছে। কফি বানানো হলে কফি মগে ঢেলে দিয়ে বিস্কুটের বয়ম খুলে একটা পিরিজে কয়েকটা বিস্কুট দিয়ে তারপর সেগুলো নিয়ে যেতে যাচ্ছিল। এর মধ্যে রোহান বলে উঠল, দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, তুই এখানে থাক। কথাটা বলে কুহুর হাত থেকে ঈগল পাখির মতো ছো মেরে ট্রেটা নিয়ে চলে গেল। খালামণি। বল, শুনছি। কাল একটু কলেজে যেতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়বি। কাল সব মেহমানরা আসবে। হাতে হাতে কাজটা না করে দিলে সামলাতে পারবো না। সমস্যা নেই, আমি করে দেব। খাবারগুলো টেবিলের ওপর একে একে এনে রাখছে। সবাই চেয়ার টেনে বসে পড়ল। কুহু খাবারগুলো সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। স্মৃতি কুহুকে বলল,
আপামনি, এসো আমাদের সাথে বসে খাবার খাও। কুহু স্মৃতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালামণির সাথে তুমি খেয়ে নাও। রোহান খাবার টেবিলে বসে চেঁচিয়ে তার মাকে ডাকতে লাগলো, মা, ও মা, তাড়াতাড়ি এসো। রোহানের ডাকে তার মা ছুটে এসে বলল, কি হয়েছে বাবা, আমায় বল। তুমি আর কুহু এখনই আমার সাথে বসে খাবার খাবে, রাইট নাও। আমি কোনো এক্সকিউজ শুনবো না। ওর কথাতে বাধ্য হয়ে ওদের সাথে বসে খাবারটা খেয়ে নিল। খাবার শেষ করে সব কিছু গুছিয়ে রুমে যেতে রাত 1টা বেজে গেল। কুহু না ঘুমিয়ে রাত 2টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করে তারপর ঘুমিয়ে পড়ল। কিন্তু রোহানের মা না ঘুমিয়ে রোহানের রুমে গিয়ে দেখল তার ছেলে বসে বসে ল্যাপটপে কাজ করছে। বাবা, কি করছিস? এই তো মেল চেক করছি, কিছু বলবে? না, এমনিই দেখতে এলাম কি করছিস। মা, বসো। তিনি বসলেন। রোহান মায়ের কোলে মাথাটা রাখতেই রোহানের মা চুলগুলো টেনে দিচ্ছে। মা, আমার আমানত ভালো নেই, তোমরা তার খেয়াল রাখতে পারছো না। এইটা তো কথা ছিল না। ওনার চোখ ছলছল করে উঠল। উনি বলল, আমি স্মৃতি, রৌনক, ওকে কখনো আলাদা করি না, কিন্তু রক্ষা করতেও পারি না। ও এই বাড়ির কাজের মেয়ের মতো আছে মা। তুই তো এসে গেছিস, সব ঠিক করে নে। এইবার সবাইকে সবটা জানিয়ে দে, সময় হোক তারপর। তিনি বললেন, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন। রোহানও ল্যাপটপ রেখে লাইটটা অফ করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনের রুমে চলে গেল। তারপর সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিল। কাল রাতে সবাই দেরিতে ঘুমাতে এখন পর্যন্ত কেউ ওঠেনি। কি আর করার, অগত কুহুকেই একা হাতে সব নাস্তা বানাতে হচ্ছে। সবার জন্য রুটি বানিয়ে নিল, তারপর স্মৃতির জন্য আলাদা নাস্তা বানালো। রোহান সকালে কি খায় তা তা তো কুহু জানেই না, তাই রুটি বানিয়ে নিল। রুটিগুলো তাড়াতাড়ি তাওয়াতে দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। সবগুলো রুটি ছ্যাঁকা হয়ে গেলে ডিম ভাজি করে নিল। ফ্রিজ থেকে কিছু ফল বের করে সেইগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলো। ডিম ভাজি করে এইগুলো সব ঢাকা দিয়ে রেখে দিল। তারপর স্মৃতির জন্য লুডুসের স্যুপটা বসিয়ে দিয়ে সে তার রুমে গিয়ে কলেজের ব্যাগ গুছিয়ে নিয়ে কলেজ ড্রেসটা আয়রন করে বিছানার ওপর রেখে দিল। তারপর আবার নিচে এসে কিচেনের রুমে ঢুকে তাড়াতাড়ি স্যুপটা রেডি করে একটা হটপটে ঢেলে টেবিলের ওপর রেখে দিল। ফলগুলো ধুয়ে ফলের ঝুড়িতে রেখে দিয়ে সে তার জন্য বরাদ্দ করে রাখা খাবার খেতে গেল। একটা প্লেটে পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে খেতে শুরু করলো। ওর খাওয়া হয়ে গেলে সে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। কিন্তু এক জোড়া চোখ তার দিকে ছিল, সেটা যদি কুহু জানতো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল রোহান, আর বিড়বিড় করে বলতে লাগলো, সব কিছুর ফল পাবেন। আপনার জন্য আমার কলিজাটা যতটা না কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট আমি দেব। আপনার শাস্তির পালা শুরু হচ্ছে। এক এক করে সব কিছুর হিসাব আমি, রোহান আহমেদ, আপনার থেকে নিয়েই ছাড়ব। কেউ রেহাই পাবে না। কুহু বের হওয়ার কিছুক্ষণ পরে সবাই ঘুম থেকে উঠল। খাবার টেবিলে এসে সবাই অবাক। খাবার টেবিলে গরম গরম খাবার রাখা। মিসেস সালমা আহমেদ বলল, কুহুর কাজ অবাক হওয়ার কিছু নেই, নাস্তা বানিয়ে কলেজে গেছে। রাকিব আহমেদ বলে উঠল, পরের মেয়ে আর কতদিন রাখবে আমাদের কাছে, বড় হয়েছে তো, বিয়ে দিয়ে দাও। রোহান এসে চেয়ার টেনে বসে বলল, পরের মেয়েকে নিয়ে না ভেবে তোমার মেয়ের কথাও তো ভাবতে পারো চাচ্চু। তা চাচির আর তোমার মেয়ের কি বেড়ানোর শেষ হয়নি? এইবার আসতে বলো, 4 দিন পর বিয়ে। আজ থেকে তো সব আত্মীয় স্বজনরা আসতে থাকবে। সব কাজের চাপ মা আর কুহুর ওপর যাবে। কুহু তো ছোট, তাও তো কত বুঝদার। তোমাদের জন্য কত করে, তাও তোমরা ওর জন্য সকালের খাবারটা কি রেখেছো? পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচা মরিচ। মেয়েটার মা বাবা নেই মানে এই মেয়েটার ওপর তোমরা অত্যাচার করবে? মনে রেখো, সব কিছুরই কিন্তু শেষ আছে। রোহানের মুখে পান্তা ভাতের কথাটা শুনে ওরা সবাই থতমত খেয়ে গেল। স্মৃতি, রৌনক আর সালমা আহমেদ বেশ খুশি হলো। ওরা তো তর্ক করে এই কাজগুলো করাতে পারেনি,
কিন্তু আজ সেই কাজগুলো রোহান করে দেখাবে। এইবার হয়তো কুহুর জীবনে সুখ পাবে। কম তো আর কষ্ট করেনি। কুহু কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে কোমরে ওড়না গুজে কাজে লেগে পড়ল। ডেকোরেশনের লোকেরা বাড়ির বাইরে কাজ করছে। এত মানুষের রান্না তো আর বাড়িতে করা সম্ভব না। তাই ওরা বাবুর্চি ঠিক করেছে। রোহান তার বন্ধুদের বলে ৩টে কাজের লোক আনিয়েছে। তবে রোহানের অর্ডার, কুহু যেন রোহানের ঘরটা সুন্দর করে ঝাড়পোছ করে দেয়, অন্য কেউ যেন না করে। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের রুমটা পরিষ্কার করে দিচ্ছে। রোহানদের বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ি। আউটসাইডেও সুন্দর করে একতলা দিয়ে বাড়ি বানানো আছে। বাড়ির পেছনের সাইডে বিশাল বড় একটা সুইমিং পুল। রোহান বেডের ওপর বসে বসে কুহুর সব কাজ মনোযোগ দিয়ে দেখছে। কুহুর কাজ শেষ হতেই কুহু বলে উঠল, ভাইয়া আমার কাজ শেষ। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই? আপনি আমার খালাতো ভাই। থাপড়িয়ে সব কয়টা দাঁত ফেলে দেব। আমি কে হই এইটা জানার পর তোমার মাথাটা ঘুরে যাবে। যা ঘরে যা, আর বেশি এই দিক সেদিক যেন না যেতে দেখি। বাড়িতে অনেক বাহিরের মানুষ আসবে। নিজের রুমে গিয়ে বসে থাক। বাড়িতে তিনটে কাজের লোক আছে, তোর এত গিন্নিপানা করতে হবে না। কুহু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাবছে সে কখন গিন্নিপানা করলো, কিন্তু মুখে কথাটা বলার সাহস নেই। সাহস হবেও না, কারণ কুহু যে প্রচণ্ড ভয় পায় রোহানকে। কিন্তু কেন ভয় পায় তা জানা নেই। ওর তো মনেও নেই কবে দেখেছিল রোহানকে। রোহান চোখ পাকিয়ে বলল, কিরে, কথাটা শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে, সোজা রুমে। কুহু মাথাটা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত তাকিয়ে আছে রোহান। যখন ও চোখের আড়াল হলো, তখন রোহান চোখটা সরিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো সেই দিনের কথা, যেই সময়টা কুহু তার মামার বাড়িতে থাকতো। কুহুর প্রতি মাত্রাধিক আসক্ত হয়ে পড়ে রোহান। প্রায় ছুটি পেলেই ছুটে যেত রোহান তার মামার বাড়ি। কারণ একটাই, কুহু যখন ওকে বিদেশে পাঠাবে বলে সবাই জোরাজুরি করছিল, ঠিক সেই সময় সে আবদার করে বসে কুহুর সাথে বিয়ে দিলেই সে বিদেশে যাবে, নয়তো যাবে না। কিন্তু কুহুর বাবা মানতে নারাজ। কিন্তু রোহানের কুহুকেই লাগবে। অবশেষে ওর মা আর ভাই মিলে লুকিয়ে চুপিসারে মসজিদের এক হুজুরকে দিয়ে ধর্মীয় মতো বিয়ে দেন। কুহু তখন ছোট। পুতুল পুতুল বিয়ে নাম করে বিয়ে দেওয়া হয়। ওদের বিয়ের ব্যাপারটা শুধু রৌনক, স্মৃতি আর ওর মা জানেন। স্মৃতিকে সবটা জানানো হয়েছে, আর স্মৃতি থেকে সব খবর নিত। তীব্র রিংটোনের শব্দে ভাবনা থেকে বের হলো রোহান। ফোনটা হাতে নিয়ে দেখে ওর বন্ধু সোহেলের ফোন। রোহান ফোনটা রিসিভ করে কানে ধরতেই সোহেল বলে উঠল, যার খোঁজ করছিলি তাকে পেয়ে গেছি, কি করব? রোহান বাঁকা হেসে বলল, চোখে চোখে রাখ, আর এ টু জেড আমাকে জানাবি, ওকে? ফোনটা কেটে দিল রোহান। টেবিলের ওপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে সেই সিগারেটটা জ্বালিয়ে মুখে পুরে নিল। সে যে জীবনে কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার কোনো হিসাব নেই। সে খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তার জীবনের অনেক কিছুই তার পরিবারের কাছে অজানা। সে চায়ও না এখন কেউ জানুক, সময় হলে সবটা জানাবে। এখন শুধু কিস্তিমাত করার জন্য গুটি সাজাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দ পেতে নিচের দিকে তাকিয়ে দেখল গাড়ি থেকে নামছে সুলতানা সিকদার। চোখে মুখে আভিজাত্যর ছোঁয়া। রোহান ভেবে পায় না এইটুকু ছোট্ট একটা মেয়ে রেখে কিভাবে তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারলেন। একবারও কি মায়া হলো না তার ছোট্ট মেয়েটির কথা? রোহান বুকে হাত দিয়ে বলে উঠল, ইস, কতই না কষ্ট হয়েছে আমার ছোট্ট পাখিটার। আচ্ছা, আজ যখন কুহু তার মার সম্মুখে হবে তখন কতটাই না কষ্ট পাবে। আচ্ছা, কুহু কি কাঁদবে? ইয়া রব, কুহু কি কাঁদবে? কুহু কাঁদবে কথাটা মনে হলেই রোহানের বুকের ভেতরটা কেঁপে উঠল। ইস, সে তো তার ছোট্ট পাখিটার চোখের কান্না সহ্য করতে পারবে না। সমস্যা নেই কুহু, আমি ঠিক সামলে নেব। তুই কষ্ট পাস না। আমি রোহান আহমেদ থাকতে তোকে কষ্ট স্পর্শ করতে দেব না। সব কষ্ট আমি বুকে চেপে নিয়ে নিব। ভয় পাস না, আমি আছি। রোহান রুম থেকে বের হয়ে কুহুর রুমের কাছে গিয়ে দেখল কুহু রুমেই আছে। তার মানে এখন আপাতত সেই মহিলার মুখোমুখি হতে হবে না।
আপাতত নিশ্চিত সে। নিচে নেমে দেখে কুহুর মা আর ওনার হাজবেন্ড সোফাতে বসে আছে আর তার মায়ের সাথে কথা বলছে। রোহান কিছু না বলে চুপচাপ তার মতো করে সোফার এক সাইডে বসে পড়ে। রোহানকে দেখে কুহুর মা সুলতানা সিকদার বলে উঠল, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হুম, ভালো থাকাটা কি স্বাভাবিক না? ভালো থাকার জন্যই তো নিজের একটা অংশ ফেলে রেখে আরেকটা সংসার পেতেছেন। আপনার সেই অংশটার প্রতি কোনো দায়িত্ব নেই, কিছু নেই। একটিবার খোঁজও নেননি বেঁচে আছে নাকি মরে গেছে। কেমন মা আপনি? আপনাকে আমার খালামণি বলতেই ঘৃণা লাগে। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়ার জন্য যোগ্যতা লাগে, যেইটা আপনার নেই। রোহান, ভুলে যেও না আমি তোমার খালামণি। আমি ভুলিনি। তুমি কিছু জানো না? আমি সব জানি। কোনো কিছুই আমার অজানা নয়। শুধু রেডি থাকুন, সব ফল পাবেন আপনারা। আপনাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। রোহানের মা বলল, রোহান, এইটা কী ধরনের বেয়াদবি? সরি বলো। আমি ভুল করিনি, সরি বলার প্রশ্নই ওঠে না। আমি উঠছি বলে চলে গেল। এইদিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে সুলতানা সিকদার আর শাহিন সিকদার। মিসেস সালমা আহমেদ কি আর বলবেন। তিনি একটু মেকি হেসে বললেন, অনেক দূর থেকে এসেছিস, যা তো ফ্রেশ হয়ে নে। আর বাকি সবাই কোথায়? ওরা আসবে একটু পরে। ও আচ্ছা, এতটা পথ জার্নি করে এসে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছিস। যা রুমে যা। উপরের ডান সাইডের ৩ নাম্বার রুমটা তোদের, যা। ওনারা ব্যাগ হাতে নিয়ে রুমে চলে গেল। ওদের যাওয়ার পানে তাকিয়ে তৃপ্ত শ্বাস ফেলল সালমা আহমেদ। একে একে সকল মানুষ আসতে শুরু করলো। রৌনকের ফ্রেন্ড সার্কেল আসলো। তারপর রোহানের চাচি আর তার মেয়ে মৌ মামার বাড়ি থেকে এসে পড়ল। রোহানের ফুপু ও তার 2 ছেলে 1 মেয়ে। একজনের নাম সজীব, রাজীব আর মেয়ের নাম মোনা। সজীব এইবার অনার্সের শেষ বর্ষের স্টুডেন্ট আর রাজীব সে তার বাবার সাথে ব্যবসা দেখে। বাড়িটা জমজমাট পরিবেশ। এত মানুষ দেখে রোহান বিরক্ত, কারণ তার মনে একটাই ভয়, তার পরিটার ওপর না কারো নজর পড়ে যায়। এত ছেলে মানুষের আশার কি আছে, মনে মনে ভাবতে লাগলো। এইদিকে স্মৃতির তো আনন্দের শেষ নেই, কখনো এইখানে তো কখনো ওইখানে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে রোহানের চাচি সাহেলা আহমেদ বলতে লাগলো, সালমাবু, কুহু কোথায় গো? ওকে তো দেখছি না। ওকে বলো তো সবার জন্য কিছু নাস্তা বানিয়ে আনতে। এই কথাটাই যথেষ্ট ছিল রোহানকে রাগিয়ে তোলার জন্য। ক্ষিপ্ত মেজাজে বলল, কেন চাচি? কুহুকে কি দরকার তোমার? নিজের হাত নেই, নিজে বানিয়ে খেতে পারো না? এই কয়েকদিন তো দিব্যি বাপের বাড়িতে ঘুরে এসেছো, এইবার একটু গতরটা খাটাও। বাচ্চা মেয়ে, এতজনের নাস্তা কি বানাতে পারবে নাকি? বাড়িতে ৩-৩টা কাজের লোক কি এমনি এমনি নিয়ে আসছি কাজ করানোর জন্য? মায়ের ওপর এবং কুহুর ওপর কোনো কিছুর জন্য তোমরা কেউ কোনো প্রকার জোর খাটাবে না। এমআই ক্লিয়ার? রোহানের ফুপু রাজিয়া হাওলাদার বলে উঠল, বাড়িতে থেকে একটু কাজ করলে ক্ষতি কি? লাইক সিরিয়াসলি ফুপু, এইটা কেমন কথা? তোমার ভাইয়ের অডেল টাকা, এই টাকা নিয়ে কি তিনি কবরে যাবেন? তার থেকে ভালো একটা সওয়াবের কাজ করুন। এই এতিম মেয়েটার পেছনে খরচ করুন, তাতে যদি ওনার পাপটা কমে। রোহান, তুই কুহুকে এতিম বলছিস, তাও ওর মায়ের সামনে? তাই নাকি ফুপুমণি? কেমন মা? যে মা নাকি ওকে অবহেলায় অনা আদরে ফেলে রেখেছিল, সেই মা? এই মা থাকার চেয়ে না থাকায় ভালো। একটা পাগল নিয়েও নিজের সন্তানকে নিজের থেকে আলাদা করতে চায় না। আর উনি কি সুন্দর অবলীলায় উনি মেয়েটাকে ছেড়ে দিল। পাষাণু মহিলা, আমি ঘৃণা করি। আমি কুহুকে কখনোই ওনার সংস্পর্শে আসতে দেব না। তুই না দেওয়ার কে? সেই কৈফিয়ত তোমাদের দিতে বাধ্য নই আমি। কুহু রুমে শুয়ে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে আছে। প্রচণ্ড জ্বর এসেছে হঠাৎ। মনে হয় কালকে অবেলায় শাওয়ার নেওয়াতে ওর জ্বর এলো। কম্বল মুড়িয়ে ঝাপটি মেরে ঘুমিয়ে আছে। স্মৃতিকে আলাদা ডেকে স্মৃতির কাছ থেকে কুহুর রুমের এক্সট্রা চাবি নিয়ে এসেছে রোহান। রোহান চাবিটা দিয়ে নবটা ঘুরিয়ে ভিতরে ঢুকে দেখল দিনের বেলাতেও অন্ধকার করে রেখে শুয়ে আছে। কুহুর পাশে আস্তে করে বসে পড়ল। তারপর কুহুর অগোছালো লম্বা কেশে
হাতে নিয়ে বলল, আমার কেশবতী কন্যা। এরপর আস্তে করে হাতটা কুহুর কপালে ছোঁয়াতেই রোহান চমকে উঠে হাতটা সরিয়ে নিল। প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। ইস, ইস, এখন কতই না কষ্ট পেতে হচ্ছে। রোহান আবার নিচে গেল। সবার অগোচরে সে কিচেন থেকে খাবার এনে কুহুকে উঠিয়ে খাইয়ে দিতে লাগলো। কুহু পাখি, একটু খেয়ে নে। চিকেন স্যুপ এনেছে একটু। না খেলে ওষুধ খাওয়াতে পারবো না। অবচেতন কুহু কি আদৌ শুনতে পেল রোহানের এই ছটফটানির কণ্ঠস্বর? শোয়া অবস্থায় কুহুকে কয়েক চামচ স্যুপ খাইয়ে দিয়ে ড্রয়ার খুলে জ্বরের মেডিসিনটা নিয়ে কুহুকে খাইয়ে দিয়ে তারপর ওয়াশরুম থেকে মগটা নিয়ে সেইটাতে তার রুমালটা ভিজিয়ে কুহুর কপালে রাখলো। অন্ধকার রুম, শুধু ডিম লাইট জ্বলছে। স্মৃতি, রৌনক আর রোহান বসে আছে কুহুর রুমে। কুহুর জ্বরটা এখন কমলো কিছুটা, তবে বেশ দুর্বল হয়ে পড়েছে। সালমা আহমেদ মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে কুহুকে। সন্ধ্যা হয়ে গেল, চারদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রোহান রৌনককে বলল, তুমি যাও, আমি আর স্মৃতি আছি। স্মৃতি যাবে না আমার সাথে? না, যাওয়ার দরকার নেই। ওখানে সব ছেলে মানুষ থাকবে, ওদের মাঝে গিয়ে লাভ নেই। বরং তুইও আমার কাছে থাক। সেই কি ভাইয়ের ব্যাচেলার পার্টিতে বোন দুটো থাকবে না? না, থাকবে না। কুহু সুস্থ থাকলেও আমি ওকে এতগুলো ছেলের মাঝে যেতে দিতাম না। যাও, তুমি রেডি হয়ে ক্লাবে চলে যাও। তুইও যাবে না? ওখানে তো তোর হবু ভাবি আসবে। ভাই, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? কি বলছো তুমি? আমার অসুস্থ বউটাকে রেখে আমি এখন তোমার সাথে ক্লাবে গিয়ে ধেয়ে ধেয়ে নেচে বেড়াবো? ওর কথার ধরন শুনে স্মৃতি হেসে দিল। রৌনক তার মাথায় হাত দিয়ে বলল, তুই এমন কেন? জানি না, যা তো। রৌনক উঠে চলে গেল। কুহু ঘুমের ঘরে পানি পানি করে উঠল। রোহান স্মৃতিকে বলল, এই স্মৃতি, যা তো, ফ্লাক্সে থেকে গরম পানি মিশিয়ে এই বাটিতে পানি নিয়ে আয়। রোহানের কথা মতো স্মৃতি এই বাটিতে গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে এনে দেয়। তারপর রোহান একটা চামচের সাহায্যে একটু একটু করে পানিটা মুখে দেয়। ঘুমের ঘরে পানিটা খেয়ে নেয়। রোহান স্মৃতিকে বলল, এই স্মৃতি, ওর শরীরটা একটু মুছে দে, আমি বাহিরে ওয়েট করছি। আর শোন, ড্রেস চেঞ্জ করে তার ওপর শীতের জামা পরিয়ে দিবি, বুঝলি? স্মৃতি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেই রোহান বাহিরে চলে গেল। আর স্মৃতি একটা বড় গামছাটা ভিজিয়ে এনে আস্তে করে কুহুকে টেনে বসিয়ে দিয়ে তারপর শরীরটা সুন্দর করে মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে তার উপর সুন্দর একটা জ্যাকেট পরিয়ে দিল। স্মৃতির ডাকে রোহান রুমে ঢোকে। তাদের দুই ভাই বোনের প্ল্যান, আর সারা রাত কুহুর কাছেই থাকবে। ওর পাশে এখন কাউকে দরকার। কাল মেহেদির অনুষ্ঠান, তার আগে কুহুকে সুস্থ করার চ্যালেঞ্জ নিছে এই দুই ভাই বোন। রোহান স্মৃতিকে বলল, কাল তো মেহেদির অনুষ্ঠান, কুহুর জন্য কিছু কেনা হয়েছে? হয়েছে, তবে দামি না, কম দামি। আর রংটাও ভালো না, আমার পছন্দ হয়নি। মা বোধহয় আলাদা করে কিছু কিনে রেখেছে। ও আচ্ছা, নে আমার ফোনটা, দেখে তোদের দুজনের জন্য ভালো দেখে কিছু ড্রেসের অর্ডার দে। ওদের দেওয়া কোনো কিছুই কুহুকে পরতে হবে না। রোহানের কথা মতো স্মৃতি বেশ কিছু ড্রেস আর কসমেটিক আর দুজনের জন্য গোল্ডেনের চেন, কানের ঝুমকা আর আংটি অর্ডার দিল। তারপর আবার মনে হলো তার আপুমনির কোনো ভালো জুতা নেই। সে ওর আপুমনির জন্য বেশ কয়েকটা জুতা অর্ডার দিল। রোহানের দিকে ফোনটা এগিয়ে দিতে রোহান সব কিছুর লিস্টটা দেখে নিয়ে বলল, বাহ, ভালোই তো টাকা খরচ করা শিখে গেছিস। তুই তোর আপামনিকে কেন শিখাস না? আপামনিকে মা আর ভাইয়াই শুধু টাকা খরচ দেয়, আর কেউ দেয় না। আর আপামনি ৩-৪টা টিউশনি করে। রোহান শুধু শ্বাস ফেলল। রোহান ফোনটা হাতে নিয়ে বলল, দে, খাবার অর্ডার দে। কুহুর জন্য স্যুপ, আর তোর আর আমার জন্য যা ইচ্ছে অর্ডার কর। স্মৃতি তাই করল। কুহুর জন্য স্যুপ আর ওদের জন্য বাঙালি কিছু খাবার অর্ডার করলো। ২ ঘন্টা পর সব অর্ডারগুলো আসলো। কলিং বেল বাজাতে মিসেস সালমা আহমেদ দরজাটা খুলে দেখল দুটো লোক, একজনের হাতে কিছু শপিং ব্যাগ, আরেকজনের হাতে খাবারের প্যাকেট। রোহান ধীরে পায়ে সামনে এসে বলল, মা, আমি অর্ডার করেছিলাম, বলে সবার কাছ থেকে সব কিছু নিয়ে নিল। আর বলল পেমেন্টটা চেক করে নেবেন, অনলাইনে দিয়ে দিয়েছি, বলে দুহাত ভর্তি ব্যাগ নিয়ে চলে গেল রুমে।
সবাই ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। রোহান রুমে এসে সব কিছু বিছানার ওপর রেখে খাবারের বক্স খুলতে খুলতে বলল, দুটো প্লেট নিয়ে আয় তো, এই রুমেই প্লেট আছে দুটো। অনেক সময় আমি আর আপামনি একসাথে মুভি দেখতে দেখতে খাই। ছোট ছোট চোখ করে তাকিয়ে রোহান বলল, ফোন কোথায় পেলি তোরা? ও মা, আপামনি টাকা জমিয়ে ফোন কিনেছে। ও, কোথায় সেই ফোন? জানি না, আপামনি বলতে পারবে। স্মৃতির ড্রয়ার খুলে দুটো প্লেট নিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর খাবারগুলো সাফ করে খাওয়া শুরু করলো। ওরা খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে রোহান স্যুপের বাটিটাতে স্যুপ নিয়ে ঘুমানোর অবস্থায় কুহুকে খাইয়ে দিল। তারপর অল্প একটু পানিতে জ্বরের মেডিসিনটা গুলিয়ে কুহুকে খাইয়ে দিয়ে লাইটগুলো বন্ধ করে শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখে স্মৃতিকে বলল, কুহুর পাশে শুয়ে পড়তে। তুমি কোথায় শুবে ভাইয়া? আমি এই সোফাতে আসি, সমস্যা নেই। তোমার কষ্ট হবে না? না, হবে না, অভ্যাস আছে, নে ঘুমা। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করলো। মধ্যরাতে কুহুর জ্বরটা কমে গেছে। গোটা একটা দিন কুহু শুধু ঘুমিয়ে পার করলো। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা কাহিনী। আর মোড়া দিয়ে শোয়া থেকে উঠে বসতেই সোফার ওপর রোহানকে ঘুমন্ত অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকাই কুহু। তারপর পাশে তাকিয়ে দেখে স্মৃতিও তার রুমে। বিছানার কাছে ধীরে পায়ে নেমে রোহানকে ডাকতে নিলেই রোহান আচমকা চোখটা খুলে ফেলল। কুহু থতমত খেয়ে গেল। এই প্রথম এত কাছ থেকে রোহানকে দেখছে কুহু। রোহানের চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে সদ্য ঘুম থেকে ওঠা তার মায়াবিনীর দিকে। এলোমেলো চুল, চোখে এখনো ঘুম ঘুম ভাব। বেশ লাগছে তাকে। হঠাৎই রোহান কুহুর কোমরটা জড়িয়ে ধরে রোহানের কাছে নিয়ে এসে বলল, যাক, জ্বর কমেছে তাহলে আপনার। এইদিকে আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম। সেইটা যদি কেউ জানতো তাহলে তো হতোই। কুহু এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। কুহু জীবনের প্রথম কোনো এক নরের স্পর্শে তার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটাও কেমন কেঁপে কেঁপে উঠছে। ভয়ে নেত্রজোড়াটা বন্ধ করে নিল। কুহুর এই রকম অবস্থা দেখে রোহান ঠোঁট কামড়িয়ে হেসে দিয়ে কুহুকে ছেড়ে দিল। কুহু ছাড়া পেতেই নেত্রজোড়াগুলো খুলে ফেলল। রোহান পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলল, ভালো করে ফ্রেশ হয়ে নে। কাল গোটা একটা দিন তুই ঘুমিয়ে কাটিয়েছিস। আজ তো ভাইয়ের মেহেদি। মেহেদি সন্ধ্যাতে সুন্দর করে সেজেগুজে আসবি। ওই যে দেখ টেবিল ভর্তি শপিং ব্যাগ, সেইগুলোতে তোর জন্য বাড়িতে পরা ভালো কিছু ড্রেস আর ভাইয়ার বিয়েতে পরার জন্য কিছু ড্রেস আছে, তোর পছন্দ মতো পরে নিস। আর শোন, এখন তুই দুর্বল, রুম থেকে বের হওয়ার দরকার নেই। রুমেই খাবার নিয়ে আসবো, রুমে খাবি। কিন্তু হুশ, কোনো কিন্তু নয়, কেউ কিছু বলবে না। কেউ কিছু বললে আমি আসি তো। কুহু আর কথা বাড়ালো না। আলমারি থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই দেখে রোহান খাবার নিয়ে হাজির। কুহুকে চোখের ইশারায় খেতে বলল। কুহু কোনো কথা না বলে চুপচাপ খাবারটা নিয়ে খাওয়া শুরু করে। কুহুর খাওয়া হয়ে গেলে রোহান প্লেটগুলো নিয়ে নিচে রেখে এসে তারপর কুহুকে বলে সে তার রুমে চলে যায়। আজ সারাটা বেলা কুহুর খুব বিরক্ত লেগেছে, কারণ রোহান, স্মৃতি আর রৌনক কেউ তাকে ঘর থেকে বের হতে দেয়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। একটু পরে মেহেদির অনুষ্ঠান শুরু হবে। কুহু একটা কলাপাতা রঙের শাড়ি লেহেঙ্গা পরে নেয়। তারপর খুব সিম্পলভাবে সেজে নেয়। চোখে কাজল, চোখে হালকা আইব্রো আর আইলেনার দিল। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দেওয়া আর হাত ভর্তি চুড়ি। ব্যাস, এটুকুতেই যথেষ্ট লাগছে। মেহেদির অনুষ্ঠানটা ছাদের ওপর করা হয়েছে। কুহু ছাদের ওপর যেতে একজোড়া তৃপ্তি নয়নে তাকিয়ে আছে তার পানে। চোখ জোড়া কেবল মুগ্ধতা বিরাজ করছে। কিন্তু ছাদে এসেই মন খারাপ হয় কুহু। আখি পল্লবে ভিড় করে মেঘ যেই কোনো মুহূর্তে টুপ করে গড়িয়ে পড়বে। সব মুরব্বিদের সাথে বসে গল্প করছে তার মা। তাকে দেখেও না দেখার ভান করে আছে। খুব কষ্ট হচ্ছে কুহুর। রোহান কুহুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, পৃথিবীর সবাই আপন হয় না। পৃথিবীতে কিছু মা নিষ্ঠুরও হয়, জেনে রেখো তুমি। যদি কখনো একা একা পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে ছুটে এসো আমার পানে। আমার বাহুডোরে বেঁধে নিব তোমাকে। এই কথাটা কি এমন আছে জানা নেই কুহুর।
তবে এই কথাটা অনেক ভরসা খুঁজে পেয়েছে। রোহান কুহুকে বলল, আয়, ওখানে স্মৃতি আছে, ওখানে গিয়ে বসবি। কুহু রোহানের কথা মতো ওখানে গিয়ে বসলো। অনেককে চিনে, আবার অনেককে চিনে না। যাদেরকে চেনে তাদের সাথে বেশিরভাগ সম্পর্কই ভালো না। রৌনক কুহুকে দেখে হেসে বলল, কিরে বুড়ি, এত দেরি করে এলি কেন? একটু দেরি হয়ে গেছে, সরি। স্মৃতি বলে উঠল, কোনো ব্যাপার না। পার্লারের এক মহিলাকে বলল কুহুকে মেহেদি পরিয়ে দিতে। কুহু পার্লারের মহিলাকে বলল একদম সিম্পল একটা ডিজাইন দেবেন। কুহুর কথা মতোই পার্লারের মহিলা তাই করল। কিছুক্ষণ পর রোহান আর তার দুইজন ফ্রেন্ড এসে বসলো তাদের পাশে। রোহানকে কুহুর পাশে বসে থাকতে দেখে মন প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকাচ্ছে। মেহেদির পর্ব শেষ। রোহানকে সবাই ধরলো গান গাওয়ার জন্য। রোহান গিটারটা হাতে নিয়ে বলে উঠল, এই গানটা আমি আমার সব থেকে প্রিয় মানুষকে ডেডিকেট করছি। অশ্রু দিয়ে লেখা এই গান, যেন ভুলে যেও না। একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান, যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময়ে তোমায় শুধু চিরদিন যেন কাছে পাই। যত সুর ছিল প্রাণে সবই দিয়েছি তোমায়, বিনিময়ে তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। মালা চন্দনে রাঙা এইখানে কখনো ফেলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান, যেন ভুলে যেও না। একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গায়, এই হাত জড়ানো হাতে চিরদিন যেন গো রয়। ওই ফুল বনে পাখি আজ মন জুড়ে যেন গায়, এই হাত জড়ানো হাতে চিরদিন যেন গো রয়। মধু কুমকুমে নব মৌসুমে কখনো বদলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান, যেন ভুলে যেও না। একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান, যেন ভুলে যেও না। একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। গান শেষ হতে হাত দিল সবাই। কুহুর এত হইচই ভালো লাগে না। তাই তো কুহু সবাইকে বলে ছাদ থেকে নেমে যেতে নিল। কিন্তু ছাদ থেকে নেমে যেতে নিতেই বাধল এক বিপত্তি। হুট করে কে যেন কুহুকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। বিকট একটা চিৎকার দিয়ে ওঠে কুহু। কুহুর গলা শুনে রোহানের অন্তর আত্মা কেঁপে উঠল। সব ফেলে দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে থমকে গেল। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে কুহু। এই অবস্থায় কুহুকে দেখে রোহানের দুনিয়াটা ঘুরে গেল। মনে হচ্ছে দামি কোনো জিনিস হারিয়ে ফেলেছে। রোহান দৌড়ে কুহুর কাছে গিয়ে কুহুকে বুকের সাথে চেপে ধরে বলল, চিন্তা করিস না, আমি আছি তোকে নিয়ে, এখনই হসপিটালে নিয়ে যাব, তোর কিছু হবে না। কুহুকে কোলে তুলে নিয়ে সে খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়িতে উঠে রওনা দিল হসপিটালের দিকে। বাড়ি থেকে শুধু স্মৃতি ও রৌনক আর সালমা আহমেদ এসেছেন, আর কেউ আসেন নাই। মাথায় খুব বাজেভাবে ইনজুরি হয়েছে। রোহানের সাদা পাঞ্জাবিটাতে তাজা রক্তের দাগ স্পষ্ট। পাগলের মতো করছে রোহান, মনে প্রাণে শুধু রবকে স্মরণ করে যাচ্ছে। ওটির সামনে বসে আছে। ওটির লাইটটা অফ হতে সবাই দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ডাক্তারকে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কুহু কেমন আছে? ডক্টর হোসেন জবাব করলেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে খুব বেশি আঘাত পেয়েছে মাথায়। আমরা টেস্টটা করে দিয়েছি, একটু পরে কেবিনে দেওয়া হবে। কুহুকে বেডে শিফট করে দিল। ডক্টর বলে গেছে ঘন্টা খানেকের পর জ্ঞান ফিরবে। বারবার ঘড়ির টাইম দেখে চলেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল কুহুর। কুহুর জ্ঞান ফিরতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। রোহান কুহুর পাশে বসে বলল, খুব ব্যথা করছে? কুহু একবার চোখ বন্ধ করছে তো আরেকবার খুলছে। তারপর বলল, ভাইয়া লাইটটা অফ কেন? জ্বালিয়ে দিন। লাইট জ্বালিয়ে দেব? কি, লাইট তো জ্বলছে। মুহূর্তেই আতঙ্কিত হয়ে উঠল কুহু। তারপর বিচলিত হয়ে বলল, আমি কিছু দেখতে পারছি না। আচ্ছা, রিল্যাক্স, আমি আছি তো। আস্তে ধীরে চোখ বন্ধ করো, আবার চোখ খোলো। কুহু তাই করল, কিন্তু ফলাফল জিরো। কুহু কেঁদে উঠল। কুহুকে দুই বাহুতে আগলে নিয়ে বলল, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এখন বলো তো কুহু পাখি, তুমি পড়ে গেলে কি করে?
আমি যখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামছিলাম তখন কেউ মনে হয় ধাক্কা দিয়েছে। আচ্ছা, আমি আসি তো। ভাইয়া, ডাক্তার ডাক তাড়াতাড়ি। ডাক্তার এলো কেবিনে। কুহুকে পরীক্ষা করে বলল, ওর চোখের মণিতে আঘাত পেয়েছে। সমস্যা নেই, চোখের অপারেশন করতে হবে। অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কুহুকে হসপিটালে রেখে রোহান বাসার দিকে রওনা দিল। কাউকে কিছু না বলে বের হয়ে যাওয়াতে সবাই চিন্তিত হয়ে পড়ল। রোহান নিজের রুমে এসে ল্যাপটপ অন করে ছাদের সিসি ক্যামেরা ফুটেজটা দেখছে। অবশেষে কাঙ্ক্ষিত ফুটেজটা পেল। ফুটেজটা দেখে রোহানের রক্ত টগবগ করে উঠল। রোহান আলমারি থেকে চাবুকটা বের করে রুম থেকে বের হয়ে নিচে এসে সবার সামনে থেকে মুনাকে টেনে নিয়ে সুইমিং পুলের কাছে নিয়ে এসে এক ধাক্কায় পানিতে ফেলে দিয়ে তারপর তাকে চাবুক দিয়ে মারতে থাকে। বাড়ির সকলে তাকে থামাতে চাইলে পারে না। একের পর এক চাবুক মেরেই চলেছে। তারপর চাবুক ফেলে দিয়ে সেও পানিতে নেমে মুনের মাথাটা পানিতে চেপে ধরে বলতে লাগলো, কোন সাহসে তুই কুহুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আজ তোর জন্য আমার পরাণ পাখিটা চোখে দেখতে পারছে না। আজ তোর জন্য ও হসপিটালের বেডে শুয়ে ব্যথায় ছটফট করছে। তুই কোন সাহসে আমার কলিজায় আঘাত করলি? আজ তোর কলিজাটা আমি ছিঁড়ে ফেলবো। বাড়ির সবাই পানিতে নেমে রোহানকে টেনে দূরে সরায়। মনের অবস্থাটা ভালো না। রোহান এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই আমার কলিজাটাকে হসপিটালে পাঠিয়েছিলি না? আজ একই দিনে তোরেও আমি পাঠালাম। রোহান সবাইকে রেখে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে রওনা দিল। পিছনে ফেলে গেল কিছু মানুষের দৃষ্টি। ডাক্তারের চেম্বারে বসে আছে রোহান। রোহানের বিপরীতে বসে আছে ডাক্তার। মুখটা গম্ভীর। নীরবতা ছেড়ে ডাক্তার বলল, আপনারা চোখের খোঁজ নিন, আমরাও নিচ্ছি। প্রয়োজন পড়লে আমারটা নিন। আমি আমার চোখ দুটো দিয়ে দিতে চাই। আমার কুহুর চোখে আলো নাই। আমার চোখে আলো দিয়ে কি করব? মিস্টার আহমেদ, পাগলামি করবেন না। আপনি চারদিকে খোঁজ করুন, আমরাও করছি। ডাক্তারের সাথে কথা শেষ করে তার চেম্বার থেকে বের হয়ে সে কুহুর কেবিনে গিয়ে দেখে মেয়েটা হাঁটুতে মাথাটা ঠেকিয়ে কাঁদছে। ওর কাদার ফলে শরীরটা অতি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহান গিয়ে ওর পাশে বসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুহু বলল, কে, রোহান ভাই? রোহান হাসল খানিকটা, তারপর বলল, কিভাবে বুঝলি? আপনার পারফিউমের গন্ধ। আর আমার মন বলছে ওইটা আপনি। আপনি ছাড়া কেউ হতে পারে না। এই আদরি স্পর্শটা আপনার। এই 3 দিনে এতটা চিনেছিস কি করে? জানি না তো। আচ্ছা, জানতে হবে না। কাল ভাইয়ের গায়ে হলুদ। বাড়ির চারদিকে কত শত লাইট থাকবে, আমার চোখ থাকবে অন্ধকার। কথাটা শোনা মাত্র রোহানের বুক চিরে হৃৎপিণ্ডটা বের হওয়ার উপক্রম হচ্ছে। কুহুকে কিভাবে বুঝাবে কুহুর থেকে ওর বেশি কষ্ট হচ্ছে? বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কুহুর চোখের পানিটা মুছে দিয়ে বলল, রোহান প্রমিস করেছে কুহুকে 2-3 ঘন্টার মধ্যে আমি তোর চোখের আলো ফুটিয়ে তুলব। কাল তুই চোখের আলোয় সব দেখতে পারবি। আমি এখন বের হচ্ছি বাহিরে। মা, ভাই আর স্মৃতি আছে। একটু পর কেবিনে আসবে। আমি তোর জন্য আলোর ব্যবস্থা করে আসছি। আমি খালি হাতে ফিরব না। কিন্তু আমি না ফেরা পর্যন্ত কথা দে, তুই কাঁদবি না। কুহু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোহান রুম থেকে বের হয়ে গেল। তারপর বাহিরের সকলকে কেবিনে যেতে বলল। আর এও বলে দিয়েছে কুহুর সামনে যাতে কেউ আর না কাঁদে, আর কুহুর চুলটা বেঁধে দিতে। এই কথাগুলো বলে রোহান বের হয়ে গেল। রোহানের কথা মতো ওরা তাই করলো। কেবিনে ঢুকে হাসি হাসি মুখ করে কুহুর সাথে কথা বলছে। আর অন্যদিকে রোহানের মা কুহুর চুল সুন্দর করে বেঁধে দিয়ে কুহুকে ঘুম পাড়াচ্ছে। এক পর্যায়ে কুহু ঘুমিয়ে গেল। চিন্তিত মনে বসে রইল 3টি মানুষ। রোহান করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল বাড়ির মানুষগুলোকে দেখে রোহানের শরীরের রক্ত আগ্নেয়গিরির মতো টগবগিয়ে ফুটতে লাগলো। দিক শূন্য হয়ে রোহান সেদিক চলে গেল। রোহানকে দেখে ওরা সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। রোহানের বাবা বলল, দেখো রোহান, একদম কোনো সিন ক্রিয়েট করবে না। সিন ক্রিয়েট করলে মেরে তোমার পিঠের ছাল চামড়া তুলে নেব। মিস্টার আহমেদ, আমি আপনার সাথে কথা বলছি না। আর না আমি ইন্টারেস্ট।
আমি এসেছি অন্য কাজে। সবাইকে ঠেলে আইসিইউর ভেতরে ঢুকে ডাক্তারদেরকে হম্বিতম্বি করে বলল, যতক্ষণ আমার কুকুর জন্য চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না ততক্ষণ ওর সকল প্রকার ট্রিটমেন্ট বন্ধ। শুধু অক্সিজেন চলবে, আর কিছু না। রোহানের ফুপু বলল, দেখ রোহান, আমার মেয়েটা মরে যাবে। দোহাই তোর, তুই এমন করিস না। রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মরে তো আমার কুহু পাখিও যেতে পারতো, কিন্তু আল্লাহর লাখ লাখ শুকরিয়াও বেঁচে আছে। রোহান মনির দিকে তাকিয়ে বলল, ও মরবে না, অক্সিজেন মাস্ক চলছে। শুধু ট্রিটমেন্ট বন্ধ থাকলো ততক্ষণ, যতক্ষণ না আমি চোখ নিয়ে আসি। কথাটা বলে সবাইকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। এমন সময় কুহুর মা বলে উঠল, এইটা তোমার কেমন শিক্ষা? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? রোহান তাচ্ছিল্য হেসে পকেটে হাত গুজে বলল, আপনার সাথে কথা বলার ইচ্ছা নেই। আপনার সাথে কথা বলতেও রুচিতে বাধে, ঘৃণা হয়, আমার বমি বমি পায়। কথাটা বলে সে চলে গেল। গাড়িতে বসে কল বসালো সোহেলকে। রিং হওয়ার সাথে সাথে বলল, মামা তুই কই? তোরে আমার দরকার। খালি কইয়া দেখ, নিজের জীবনটা পর্যন্ত হাজির করমু। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে এইটুকু পড়ে নিয়েন প্লিজ।